হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা খুবই মোটিভেশনাল একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য অক্টোবর স্কাই। আর এই সিনেমায় আমরা দেখব, আপনি যদি জীবনে কিছু করতে চান, আপনার জীবনের যদি কোনো স্বপ্ন থাকে, সেই স্বপ্ন নিয়ে কিছু মানুষ হাসাহাসি করবে, কিন্তু আপনি যখন সফল হবেন তখন ওই হাসাহাসি করা কয়েকজন মানুষের সাথে হাজার হাজার মানুষ আপনাকে হাততালি দেবে। তো আজকের এই ঘটনাটা হচ্ছে নাসার একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে, যে যখন তার লাইফে শুরু করেছিল তখন সবাই হেসেছিল, কিন্তু পরে সবাই তাকে বাহবা দিয়েছিল। তো কথা না বেরিয়ে চলুন আমরা এই মোটিভেশনাল কাহিনীটা সম্পর্কে জেনে আসি। তো কাহিনীর শুরুতে আমেরিকার একটা ছোট্ট শহর দেখানো হয়, যেটা আমেরিকার ভার্জিনিয়া রাজ্যতে অবস্থিত। আর ওই শহরটির নাম হচ্ছে কয়েলউড। আর এই জায়গাটির নাম কয়েলউড হওয়ার কারণ হচ্ছে এখানে অনেক কয়লার খনি রয়েছে, আর এই শহরের লোকজন মূলত এই কয়লা খনিতে কাজ করেই জীবিকা নির্বাহ করে থাকে। তবে এই শহরে বর্তমানে অন্য একটা বিষয়ে প্রচুর চর্চা হচ্ছিল, কারণ আজকে স্পুটনিক 1 নামে পৃথিবীর প্রথম কৃত্রিম স্যাটেলাইট, যেটা সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর বাইরে পাঠাচ্ছে। আর খবর এসেছে এটা যখন মহাকাশে ছোড়া হবে তখন কয়েলউড শহর থেকে এই স্যাটেলাইটটি দেখা যাবে বা রকেটটি দেখা যাবে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, রাশিয়া কিন্তু মহাকাশ গবেষণায় আজও পর্যন্ত বিশাল একটা ভূমিকা রেখেছে, এবং আজও নাসা কাজ করতে গেলে রাশিয়ার কোনো না কোনো যন্ত্রাংশ লাগেই। তো যাই হোক, আজকে ওই রকেটটি স্যাটেলাইট নিয়ে কয়েলউড শহরের উপর দিয়ে যাবে। তো এই জন্য সবাই ভিড় করেছে শহরের সেটা দেখার জন্য। তো এই ভিড়ের মাঝে একটা ছেলেকে আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে হোমার। তো তারপর সবার সামনে দিয়ে যখন স্যাটেলাইটটা আকাশ দিয়ে যাচ্ছিল, তখন হোমারের মুখ থেকে একটা কথাই বের হয়, সেটা হচ্ছে ওয়াও। আর এরপর সে বাসায় যায়, আর আমরা বাসায় যাওয়ার পরে জানতে পারি তারা দুই ভাই। তো তার বড় ভাই হচ্ছে একজন ফুটবল প্লেয়ার ছিল, এবং সে তার কেরিয়ার ফুটবলেই গড়তে যাচ্ছিল। আর তার বাবা কয়লা খনিতে কাজ করতো, আর সে ছিল সুপারিনটেন্ডেন্ট। আর এটা মানে হচ্ছে সম্ভবত পুরো কয়লা খনি ওনার ইনচার্জে ছিল। তো যাই হোক, তিনি চাইতেন তার ছেলে তার সাথে কয়লা খনিতেই কাজ করুক, যাতে সে যখন রিটায়ার করবে ওই ইনচার্জের জায়গাটা সে পায়। আর এটা ওই এলাকার জন্য খুব সম্মানের একটা পজিশন। কিন্তু স্যাটেলাইটটি বা রকেটটি দেখার পরে হোমারের মন পরিবর্তন হয়ে যায়। তার মনে একটা ইচ্ছা জেগেছে, সেটা হচ্ছে সে রকেট বানাতে চায়। তো সে তার পরিবারকে বলে সে রকেট বানাতে চায়, যে কথা শুনে সবাই হাসাহাসি করে, কিন্তু সিরিয়াসলি নেয় না, আর সিরিয়াসলি নেবার মতো একটা কথাও নয়। তো যাই হোক, তার বাবা বলে তুমি এত বাড়তে চিন্তা না করে আমার সাথে কয়লা খনিতে কাজ করলে সেটা ভালো হবে। কিন্তু অল্প বয়সের হোমার ঠিক করে ফেলেছিল সে তার পছন্দের সাবজেক্টে কাজ করবে। তো এর জন্য তারা দুই বন্ধুর সাথে মিলে একটা রকেট বানায়। কিন্তু তারা যখন রকেটের টেস্ট করবে, সেটা আকাশের দিকে না গিয়ে ব্লাস্ট হয়ে যায়। আর এর ফলে তিনজনে হতাশ হয়ে যায়। কিন্তু তারপরেও হোমার আশা ছাড়ে না, সে রকেটের বিষয়ে আরো পড়াশোনা করা শুরু করে। পাশাপাশি সে ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে কুইন্টেনের সাথে দেখা করে, আর সে রকেট সায়েন্সের ব্যাপারে অনেক কিছু জানতো। তো হোমার তার কাছে গিয়ে বলে তোমার সাহায্য দরকার, আমি রকেট সায়েন্স সম্পর্কে জানতে চাই। তখন কুইন্টিন তাকে জিজ্ঞেস করে তুমি কি জানতে চাও। হোমার সবকিছু বলে। তো এরপর কুইন্টিন তাদের সাথে কাজ করা শুরু করে, আর তারপর তারা চারজন হোমারের বেসমেন্টে গিয়ে আরেকটা রকেট বানানো শুরু করে। আর এখানে উল্লেখ্য, তাদের কাছে প্রয়োজনীয় কোনো যন্ত্রপাতিও ছিল না, কিন্তু তারা ঘরের যে ছোটখাটো জিনিস ছিল সেগুলো দিয়ে রকেট বানানো শুরু করে। তবে রকেট বানানোর তথ্যের জন্য তারা লাইব্রেরি থেকে অনেক বই নেয়, যেগুলো রকেট সায়েন্স সম্পর্কে, এবং সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক তথ্য জানতে পারে। কিন্তু তাদের সামনে আরেকটা সমস্যা ছিল, তারা যে রকেটের শেপটা দেবে সেজন্য গ্রাইন্ডিং মেশিনের দরকার ছিল, কিন্তু সেটা তাদের ছিল না। মানে ওই মেশিনটা দিয়ে হবে কি, আপনি যে কোনো শেপের একটা জিনিস তৈরি করতে পারবেন, এটা প্রত্যেক শহরেই থাকে। তো যাই হোক, এরপর হোমার তার বাবার কারখানায় কাজ করা একটা লোকের কাছে যায়, আর তার কাছে ওই রকেটের শেপ তৈরির জন্য সাহায্য চায়। কিন্তু লোকটি রাজি হয় না, সে বলে তোমার বাবা জানতে পারলে আমার চাকরি চলে যাবে। কিন্তু পরে হোমারের জোরাজুরিতে তিনি তাদের সাহায্য করতে রাজি হয়ে যান, এবং তিনি রকেটের অনেক চমৎকার একটা মডেল তৈরি করে দেন। আর তারপর হোমার সেই মডেলটি নিয়ে স্কুলে যায়। তো ওরা যখন ক্যান্টিনে সেই রকেটটা নিয়ে বসেছিল, তখন সেখানে প্রিন্সিপাল আসে ওটা দেখে আর বলে এই ধরনের ডেঞ্জারাস যন্ত্রপাতি স্কুলে আসা নিষেধ। এবং সে যখন ওটা নিয়ে যাবে, তখনই ওদের ক্লাস টিচার রাইলি চলে আসে, আর সে প্রিন্সিপালকে মিথ্যা বলে। সে বলে আমি এটা ওদের আনতে বলেছিলাম, মানে হোমওয়ার্ক দিয়েছিলাম, যাতে ক্লাসের বাচ্চাদের আমি দেখাতে পারি। আসলে কাউন্টি সায়েন্স ফেয়ারে আমি আমার স্টুডেন্টদের অংশগ্রহণ করানোর প্রস্তুতি নিচ্ছি। তো এটা শুনে প্রিন্সিপাল সেখান থেকে চলে যায়। কিন্তু এখানে আমরা জানতে পারি হোমার আর তার বন্ধুরা ওই কাউন্টিং সায়েন্স ফেয়ার সম্পর্কে কিছুই জানতো না। আর তখনই সে তার ক্লাস টিচারের কাছে এবং ওই সায়েন্স ফেয়ার সম্পর্কে জিজ্ঞেস করে। আর তার শিক্ষক বলে দেখো, এই সায়েন্স ফেয়ারে পুরো আমেরিকার শিক্ষার্থীরা তাদের সায়েন্স প্রজেক্ট সাবমিট করবে, আর এখানে যে প্রথম হবে তারা একটা নির্দিষ্ট কলেজের জন্য স্কলারশিপ পাবে। তো এটা শুনে হোমার অনেক ইন্টারেস্টেড হয়, কিন্তু টিচার তাকে বলে এটা তোমাদের জন্য নয়, কারণ তোমাদের ম্যাথের রেজাল্ট একেবারেই খারাপ, আর সায়েন্স ফেয়ার বা বিজ্ঞান হওয়ার জন্য ম্যাথমেটিক্স খুবই জরুরি। আর এদিকে আমরা দেখি ওরা চারজন আরেকটা রকেট বানিয়েছে, আর সেটা টেস্ট করার জন্য ওরা রকেট লঞ্চ করলে সেটা সোজা উপরে না গিয়ে বেকাতেরা ভাবে চলতে শুরু করে। আর এতে অল্পের জন্য কিছু লোক আহত হওয়া থেকে বেঁচে যায়। আর আমরা দেখি রকেটটি লাস্টে ডাইরেক্ট হোমারের বাবার অফিসে গিয়ে পড়ে, মানে যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়েছে। তো হোমার যখন বাবার অফিসে যায় রকেটটা আনতে, তখন তার বাবা অনেক বকে এবং প্রচুর ইনসাল্ট করে, আর বলে আমি বুঝতে পেরেছি তোমরা বেসমেন্টে আসলে কি করো। তো এরপর বাড়িতে আসার পরে হোমার যখন বেসমেন্টে যায়, তখন দেখে সেখানে কোনো যন্ত্রপাতি ছিল না। অ্যাকচুয়ালি রকেট বানানোর ওদের যে সকল ইকুইপমেন্ট সেটা তার বাবা ঘরের বাইরে ফেলে দিয়েছে। পাশাপাশি তার বাবা তাকে বলেছে কয়লার এরিয়ার ভেতরে, মানে ওই কয়লা কোম্পানির তো এরিয়ার মধ্যে ওরা বসবাস করে, বা বিশাল একটা গ্রাম জুড়ে কয়লার এরিয়া, এর ভেতরে তারা
কোনো ধরনের সায়েন্স প্রজেক্ট করতে পারবে না। আর এত বাধা পেয়ে তার বন্ধুরাও সেই প্রজেক্টে আর কাজ করতে যাচ্ছিল না। কিন্তু হোমার তাদেরকে বলে, আমরা কোম্পানির প্রজেক্টের ভেতরে কোনো এক্সপেরিমেন্ট করব না, আমরা বাইরে গিয়ে করব। কিন্তু কোম্পানির এরিয়া এত বড় ছিল যে সেটার বাইরে যেতে হলে তাদের 8 মাইল পথ পাড়ি দিতে হবে। কিন্তু তার বন্ধুরা এই প্রজেক্টে আর কাজ করতে আগ্রহী হয় না। আর তখন এক বন্ধু বলে, আমি আমার ভবিষ্যৎ জানি, আমাকে আমার বাবার মতো ওই কয়লার মাইনিং এই কাজ করতে হবে। কিন্তু হোমার সেটা করতে চায় না, তাই সে একাই সেই পথের দিকে চলতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তার বন্ধুরাও সেখানে এসেছে। আর এরপর তারা 4 জন 8 মাইল পথ পাড়ি দিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে তারা সায়েন্সের প্রজেক্টের কাজ এক্সপেরিমেন্ট করতে পারবে। তো সেখানে তারা প্রথমে ওয়ার্কশপ আনানো শুরু করে, কিন্তু তাদের কাছে তেমন জিনিসপত্র ছিল না। তারা করে কি আশেপাশ থেকে ছোটখাটো জিনিস চুরি করে আর একটা ওয়ার্কশপ তৈরি করে ফেলে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের নিয়ে লোকেরা মজা করতে থাকে। তারা যখন ক্লাসে আসে দেখে ব্ল্যাকবোর্ডে ওদের নিয়ে টিটকারি করা হচ্ছে, সবাই মজা নিচ্ছিল, কারণ কেউ বিশ্বাস করছিল না ওরা রকেট বানাতে পারবে। আর এটা কি সম্ভবপর কথা নাকি? আর বুঝতেই পারছেন ওই সময় আমেরিকাও এত উন্নত ছিল না, তাহলে তো ফার্স্ট কৃত্রিম স্যাটেলাইট আমেরিকায় পাঠাতো, সেটা সোভিয়েত ইউনিয়ন পাঠিয়েছিল ওই সময়। তবে এখানে আমার জানারও কিছু ভুল থাকতে পারে, আপনারা অরিজিনাল তথ্যটা কমেন্টে জানাবেন যাতে আমিও জানতে পারি। তো যাই হোক, এরপর তার আরেকটা রকেট বানায়। আর রকেটটি যখন টেস্ট করতে যাবে তখন একজন লোক আসে আর সে বলে, আমি শুনেছি আজকে তোমরা রকেটের টেস্ট করবে, তাই আমি এখানে এসেছি। তো এরপর ওরা যখন রকেটটি টেস্ট করতে যায় তখন এই রকেটটিও ফেল করে এবং রকেটটি সোজা না উড়ে বাঁকাভাবে উড়ে সেই লোকটিকে প্রায় মেরেই যাচ্ছিল। তো এরপর ওই লোকটি রকেটের পেছনের কাভার দেখে এবং বেসকে বলে, তোমরা এই পেছনে যে ম্যাটেরিয়ালটা দিয়েছো, মানে ফুয়েল যে ম্যাটেরিয়ালটা আটকে রেখেছে সেটা খুব নর্মাল। আর এই কারণে তোমরা যখন রকেট উড়াও সেই জ্বালানিতে ওই ম্যাটেরিয়ালটা গলে যায়। আর এই জন্য তোমাদের ফুয়েলের জায়গাটিতে ভালো ম্যাটেরিয়াল দিতে হবে, যেটা ভালো ম্যাটেরিয়াল হওয়ার সাথে সাথে খুব হালকাও হবে। কিন্তু অ্যালুমিনিয়ামের ম্যাটেরিয়াল তৈরি করার মতো তাদের কাছে টাকা ছিল না। তো এই জন্য তারা করে কি একটা রেলওয়ে ট্র্যাকের কাছে যায়। আর এটা অনেক পুরনো এবং বাতিল একটা রেলওয়ে ট্র্যাক। তো তারা করে কি সেখান থেকে লোহার একটা ট্র্যাক খুলে চুরি করে আর বিক্রি করে সেই টাকা নিয়ে ওই লোকের কাছে যায় যে তাদের ভালো ম্যাটেরিয়ালের কথা বলছিল। আর সে একটা ওয়্যার হাউসে কাজ করতো আর এখানে ওয়েল্ডিং এর এবং ঝালাইয়ের কাজ হতো। তো সেই তাদের অনেক ভালো একটা শেপের ভালো ম্যাটেরিয়াল দিয়ে রকেটের ফুয়েলের পার্টটুকু বানিয়ে দেয়। কিন্তু এত কিছুর পরেও তাদের পরীক্ষা ফেল করছিল, একের পর এক তাদের সকল রকেটে ফেটে যায়। তবে তারপরেও তারা হতাশ হয় না, তারা একের পর এক পরীক্ষা করে যেতেই থাকে। মানে অ্যাকচুয়ালি তাদের কোনো পরীক্ষায় সফল হচ্ছিল না। তো এরপর তারা করে কি রকেটের জন্য একটা নতুন ফুয়েল বানায়। আর তারপর তারা যখন টিচারের সাথে সেটা পরীক্ষা করতে যায় সেই জায়গায় তারা দেখতে পায় অনেক মানুষ এসেছে তাদের পরীক্ষা দেখার জন্য। আর এখানে সবাই এসেছিল মূলত ওদের মজা নিতে, পরীক্ষা ফেল করবে ওরা হাসি ঠাট্টা করবে, মানে পাগল দেখতে এসেছে। তো এরপরে যখন পরীক্ষা করার সময় আসে ওরা রকেটটা আকাশে লঞ্চ করে দেখা যায় এবার রকেটটি সোজা আকাশে উঠেছে। যা দেখে ওরা 4 জন তো খুশি হয়ই, ওদের যে টিচার ছিল যে সার্বক্ষণিক ওদের সাপোর্ট করছিল মিস রাইলি, সেও খুব খুশি হয় এবং এখানে থাকা বাকি যারা ওদের নিয়ে হাসাহাসি করছিল তারাও মনের অজান্তে খুশি হয়ে ওঠে, কারণ হাজার হলো ওদের এলাকার ছেলে। তো এই খবরটা নিউজ পেপারও ছাপা হয়, তারা অনেক ফেমাস হয়ে যায়। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকে না। তাদের স্কুল যখন তাদের নিয়ে উদযাপন করছিল তখনই পুলিশ আসে তাদের গ্রেপ্তার করতে, কারণ বলা হয় রকেটের কারণে জঙ্গলে আগুন লেগেছে, অনেক গাছগাছালি পড়েছে, জঙ্গলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তারা সবাই নাবালক ছিল, 18 বছরের নিচে ছিল বয়স, এই জন্য তাদের শাস্তি হয় না। আর আমরা দেখি হোমারের বাবা এসে তাদের সবাইকে ছাড়িয়ে নিয়ে যায়। আর আমরা জানি এখন থেকে তারা এক্সপেরিমেন্ট করতে পারবে না, কারণ পুলিশ তাদেরকে আর অনুমতি দেবে না, মানে ব্যাপারটা কোন পর্যায়ে গড়েছে। তো এই কথা শুনে তাদের সবার অনেক মন খারাপ হয়। আর এরপর তারা দুঃখে ওয়ার্কশপটি নিজ হাতে পুড়িয়ে দেয়। আর চোখের সামনে তাদের স্বপ্ন পড়তে দেখে তাদের মন ভেঙে চলে যায়। তবে কিছুই করার ছিল না। আর এদিকে হোমারের বাবার মাইনে অ্যাক্সিডেন্ট হয়, একজন লোক মারা যায়, পাশাপাশি তার বাবা আহত হয়। আর না চাইতেও হোমারকে তখন মাইনে কাজ করার জন্য রাজি হতে হয়। কিন্তু হোমারের বড় ভাই বলে, আমি মাইনে কাজ করব। কিন্তু অ্যাকচুয়ালি তার কাছে ফুটবলের কারণে স্কলারশিপ ছিল ভালো একটা ইউনিভার্সিটি থেকে। তো এর জন্য হোমার ঠিক করে তার বড় ভাই স্বপ্ন পূরণে সেই কয়লার মাইনে কাজ করবে ফ্যামিলি চালাতে। তো সে কাজ করা শুরু করে। আর এদিকে ধীরে ধীরে হোমারের বাবা সুস্থ হয়ে যায়। কিন্তু হোমারের মা চাচ্ছিল তার ছেলে স্কুলে যাক, কিন্তু হোমার আর স্কুলে ব্যাক করতে চায় না। আর তার বাবারও এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ সে প্রথম থেকেই চাচ্ছিলেন হোমার যাতে কয়লার মাইনে কাজ করে পড়ালেখা করে কি হবে, মানে সে চাচ্ছিলেন হোমার যেন কয়লার মাইনের দায়িত্ব, ঘরের দায়িত্ব, শহরের দায়িত্ব বুঝেনি। তো ফাইনালি হোমারের বাবার মন মতোই সবকিছু হচ্ছে। কিন্তু হোমারের মা আজও চাচ্ছে তার ছেলে পড়াশোনা করুক, কিন্তু ছেলে চাচ্ছে না পড়াশোনা করতে, সে তার জীবন ছেড়ে দিয়েছে, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তো একদিন যখন হোমার কয়লার খনি থেকে আসে তখন তার মা বলে, তোমার টিচারের ব্যাপারে আমি কিছু শুনলাম, তোমার টিচারের নাকি ক্যান্সার হয়েছে। তো এই কথা শুনে হোমারের অনেক কষ্ট হয়। সে দ্রুত মিস রাইলির সাথে দেখা করতে আসে। আর এই মিস রাইলি সবসময় চাইতো ওর জীবনের যেন ভালো হয়। তো উনি তাদেরকে বলেন, আমি চাই তোমরা সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করো এবং 4 জনের স্কলারশিপ পাও এবং জীবনে কিছু করতে পারো। আর তোমাদের যদি আমি হেল্প করতে পারি তাহলে আমি হয়তো থাকবো না, কিন্তু তোমাদের মধ্যে আমি বেঁচে থাকবো, কারণ আমার কিছুটা হলেও অবদান থাকবে। তো মাঝে মাঝে আমাদের উচিত অন্যদের কথা না শুনে শুধুমাত্র নিজের মনের কথাই শোনা। তোমার স্বপ্নগুলো তোমারই পূরণ করতে হবে। সারা জীবন এই কয়লার খনিতে জীবন কাটালে লাস্টে তুমি এক বুক যন্ত্রণা নিয়ে জীবন শেষ করবে, কারণ তুমি এটা হতে চাওনি, তুমি অন্য কিছু হতে চাও। তো শিক্ষকের কথা শুনে হোমার আরেকবার ইন্সপায়ার্ড হয় এবং সে ঘরে গিয়ে রকেট সায়েন্সের বই আবার পড়তে শুরু করে
করে, আর এই বইটি তার শিক্ষক মিস রাইলি দিয়েছিল। তো এরপর সে যখন ক্যালকুলেশন শুরু করে, তার ক্যালকুলেশন অনুযায়ী তাদের শেষ রকেটটি জঙ্গলে পড়তে পারে, কিন্তু সেটার জন্য আগুন লাগেনি। আর সবচেয়ে বড় কথা, তাদের রকেটের বডিটা কিন্তু তারা খুঁজে পায়নি। তো এই ক্যালকুলেশন নিয়ে সে তার বন্ধু কুইন্টিনের কাছে যায়, আর কুইন্টিন তারপর ফাইনাল ক্যালকুলেশন করে এবং তারা আন্দাজ করে যে রকেটটা যদি খাড়া এতখানি ওঠে, সেটা ওখান থেকে অত ফিট ওঠার পরে সেটা যদি নিচে নামতে লাগে, এটা কোথায় যেতে পারে, মানে জ্যামিতিক বা অঙ্ক কষে বের করে। আর সেই হিসেবে তারা জঙ্গলে সেটা খুঁজতে যায়, আর তারা সেটা খুঁজে পায়। আর রকেটটির বডি ছিল পানিতে। তো তারা বুঝতে পারে তাদের রকেটের কারণে জঙ্গলে আগুন লাগেনি। তো এরপর সেই রকেটের অংশটি নিয়ে তারা স্কুলে যায়, আর মিস রাইলি যখন ওই রকেটের অংশ দেখে সে অনেক খুশি হয়। কিন্তু প্রিন্সিপাল বলে, তোমাদের এই রকেটের অংশ দিয়ে এটা প্রমাণিত হয় না যে জঙ্গলের আগুন লাগার কারণ তোমাদের এই রকেট নয়। তো এরপর হোমার ব্ল্যাকবোর্ডের উপর পুরো ক্যালকুলেশনটা বোঝায়। তো এখানে ওই প্রিন্সিপাল দুটো জিনিস বোঝেন, যে আমার এই স্টুডেন্টরা খুবই মেধাবী, এর সাথে প্রমাণ হয় যে ম্যাথে কিরকম, আর এটাও বোঝেন যে ওদেরকে সায়েন্স ফেয়ারে পাঠানো উচিত। তো প্রিন্সিপাল নিজে থেকেই বলেন তোমাদের সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করা উচিত, এর সাথে জঙ্গলের আগুন লাগার যে দায় এটা ওদের উপর থেকে উঠে যায়। তো এরপর তারা চার বন্ধু হোমারের বেসমেন্টে কাজ করা শুরু করে। সেখানে হোমারের বাবা আসে, কিন্তু এখন যেহেতু স্কুল থেকে বলা হয়েছে হোমারের বাবা চাইলেও বন্ধ করতে পারবে না। তো হোমারের বাবা করে কি ওর বন্ধুদের সেখান থেকে যেতে বলে। তারপর হোমারকে বলে, আজ নয়তো কাল তোমাকে ওই কয়লা খনিতেই কাজ করতে হবে, আমার জায়গা নিতে হবে। আর আমি যখন ভাবি আমার ছেলে আমার মতো ইনচার্জ হবে, তখন আমার গর্ববোধ হয়। তোমার উচিত কাজে ফিরে আসা। কিন্তু হোমার সরাসরি মানা করে দেয়। সে বলে, এই মাইনে কাজ করা আপনার স্বপ্ন, ওটা আপনার পৃথিবী, কিন্তু আমার নয়। আমি কখনো মাইনে ফেরত যাব না, আমি আকাশে যেতে চাই। আর তখন হোমারের চোখে ছিল আত্মবিশ্বাস। তার বাবা যখন হোমারের চোখে আত্মবিশ্বাস দেখে, সে মন খারাপ থাকলেও কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি হোমার এবং তার বন্ধুরা তাদের প্রজেক্টটি স্কুলে জমা দেয়। এর সাথে অনেক শিক্ষার্থীরাও তাদের প্রজেক্ট জমা দিয়েছিল, কিন্তু স্কুল থেকে হোমারদের প্রজেক্টটি ফাইনাল করা হয়। কিন্তু ওই সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করতে যে কোনো একজন যেতে পারবে, চারজন যেতে পারবে না। তো সবাই মিলে ঠিক করে হোমারই সেই সায়েন্স ফেয়ারে যাবে। আর ওদিকে আমরা দেখি কয়লা খনিতে শ্রমিক ইউনিয়ন হোমারের বাবার বিরুদ্ধে স্ট্রাইক করেছে। তো এর ফলে গোল্ড মাইন বা ওই কয়লা খনি বন্ধ হয়ে গিয়েছে। তো ওর বাবা যখন ঘরে ছিল তখন কেউ ওদের বাড়ির উপর ফায়ারিং করে। তো হোমার যখন তার বাবার জন্য টেনশন দেখায়, তখন হোমারের বাবা খোঁটা দেয়, বলে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ তো তোমার আছে, সেটা হচ্ছে রকেট তৈরি। আমার টেনশন তোমার করার দরকার নেই, তুমি গিয়ে কাজ করো। আর এই কথা বললে হোমার অনেক রেগে যায়। সে তার বাবাকে বলে, বাড়িতে গুলি হয়েছে বা ওখানে তোমার শ্রমিক ইউনিয়নের ঝামেলা হচ্ছে, এটা কি আমার দোষ? আমি তো কলেজে পড়তে যেতে চাই, আমি তো জীবনকে এগিয়ে নিতে চাই, এই জায়গা থেকে বের হতে চাই। আস্তে আস্তে কয়লা শেষ হয়ে যাচ্ছে, খনির গুরুত্ব কমে যাবে, তখন আমরা কি করব? আর কয়লা কমে গেলে শ্রমিকদের বেতন কমবে, এর জন্য ঝামেলা তো হবেই, এতে কি আমার দোষ? আর হোমারের বাবা তখন বলে, তুমি যাও, যা মন চাই করো। আর হোমার তখন রেগে বলে, আমি সারা জীবনের জন্য ঘর ছেড়ে যাচ্ছি, আর কখনোই আসবো না। তো পরের দিন সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করার জন্য হোমার তার প্রজেক্ট নিয়ে বেরিয়ে পড়ে, আর সেখানে সে তার রকেটের প্রজেক্টটি প্রেজেন্ট করে, আর সেটা দেখে সবাই অনেক পছন্দ করে। তো এটি ছিল 2 দিনের একটা ফেয়ার, আর পরের দিন জানা যাবে প্রজেক্টটা কে জিতেছে, আর যে জিতবে তারা হাইফে একটা বিজ্ঞান কলেজের স্কলারশিপ পাবে। কিন্তু আমরা দেখি ওই দিন রাতে হোমারের রকেটের নোজাল কেউ চুরি করেছে, আর ওটা যদি না থাকে সে প্রেজেন্টেশন করতে পারবে না, সে কম্পিটিশন কখনোই জিততে পারবে না। তো এর জন্য সে তার বন্ধুদের ইমিডিয়েটলি কল করে এবং তার মাকেও কল করে যে কোনোভাবে আরেকটা নোজাল ম্যানেজ করতে হবে। কিন্তু দ্বিতীয় নোজাল তো আর ওর বন্ধুরা বানাতে পারবে না, এটা যে বানিয়ে দিয়েছিল সে তো গোল্ড মাইনে কাজ করে, আর সব যন্ত্রপাতিও গোল্ড মাইনের ভেতরে। আর বর্তমানে গোল্ড মাইনে মানে ওই কয়লা খনিতে কর্মচারীরা স্ট্রাইক করেছে, মানে মাইন পুরোপুরি বন্ধ। আর তখন হোমারের মা হোমারের বাবার কাছে যায় এবং সব সিচুয়েশন বলে যে তোমার উপরে নির্ভর করছে তোমার ছেলের ভবিষ্যৎ, তোমাকে স্ট্রাইক শেষ করতে হবে। কিন্তু হোমারের বাবা মানা করে, সে বলে আমি শ্রমিক ইউনিয়নের কাছে মাথা নত করবো না। আর এ কথায় হোমারের মা রেগে যায় এবং বলে, তুমি সারা জীবন তোমার সিদ্ধান্তে বেঁচেছো, তুমি কখনো তোমার ছেলেকে সাপোর্ট করনি, কখনো তাকে বিশ্বাস করনি। আর বিশ্বাস করতে না পারলে, ভরসা করতে না পারলে, একজন বাবা হিসেবে তোমার তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তুমি পালন করো। আর আমি তোমাকে পরিষ্কার বলছি, তুমি যদি এটা না করতে পারো আমি তোমাকে ছেড়ে চলে যাবো। তো হোমারের বাবা তখন বুঝতে পারে তার ছেলেকে সাপোর্ট করা উচিত, এত দূর গিয়েছে। তো এরপর সে স্ট্রাইক শেষ করে আর হোমারের রকেটের জন্য দরকারি নোজাল বানিয়ে তার কাছে পাঠিয়ে দেয়। মানে পুরো কয়লা খনি এবং শহরে এক হয়ে গিয়েছে হোমারকে জেতাতে। আর এরপর সেই সময় আসে যখন রেজাল্ট দেওয়া হবে। তো কে প্রথম হয়েছে এটা যখন অ্যানাউন্স হবে, তখন সবাই টেনশনে উত্তেজিত হয়ে অপেক্ষা করছিল। আর ফাইনালি যখন অ্যানাউন্স হয়, আমরা দেখি হোমারের প্রজেক্ট 1 নম্বর হয়েছে, আর সবাই তার প্রশংসা করে। আর এরপর যখন ওর শহরে ফিরে আসে, তখন পুরো শহর ওকে বাহবা দেয়। আর সেদিন অনেক মানুষই ছিল যারা ওদেরকে টিটকারি করতো, তারা ওকে বাহবা দিচ্ছিল। তো হোমার তখন তার মায়ের কাছ থেকে তার শিক্ষক মিস রাইলির কথা জানতে পারে এবং তার মা বলে, তোমার শিক্ষিকা অনেক অসুস্থ। তো এরপর হোমার মিস রাইলির সাথে দেখা করতে হসপিটালে যায় এবং বলে, আমরা সায়েন্স ফেয়ারে ফার্স্ট হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি। এটা শুনে মিস রাইলি বলে, আমি জানতাম তোমরাই ফার্স্ট হবে। তো এরপরে হোমার ও তার বন্ধুরা মিলে আজ পর্যন্ত তাদের সবচেয়ে বড় রকেটটি লঞ্চ করতে যাচ্ছিল। আর এখানে উল্লেখ্য, হোমারের বাবা কিন্তু কখনোই হোমারের কোনো এক্সপেরিমেন্টের সময় আসেনি, কিন্তু আজকে তিনিও এসেছিলেন, পাশাপাশি পুরো শহরে এসেছে। তো যাই হোক, এবার ওই 4 জন ওই রকেটের নাম রাখে মিস রাইলি। আর এরপর এটা যখন লঞ্চ করা হয়, আমরা দেখি এই বিশাল বড় রকেটটি সোজা আকাশে ওঠে এবং 30,000 ফুট ওপরে ওঠে, যেটা পুরো শহর দেখে। এবং মিস রাইলিও হসপিটালের জানালা দিয়ে
সেটা দেখতে পাই। আর রকেট দেখতে দেখতে হোমারের বাবা গর্বে তার ছেলের কাঁধে হাত রাখে, মানে তার ছেলে এত পর্যন্ত এসেছে, এটার জন্য সে আজ গর্বিত। আর লাস্টে আমাদের অরিজিনাল যে হোমার বা ওর 4 বন্ধু এবং মিস রাইলিকে দেখানো হয়, যেখানে আমরা দেখি ওরা 4 জন গ্রাজুয়েশন শেষ করেছে। আর ভবিষ্যতে গিয়ে কুইন্টিন মানে চশমা পরা ছেলেটি একটা কেমিক্যাল কোম্পানির ইঞ্জিনিয়ার হয়েছে, এক বন্ধু অটোমোবাইল ডিলার হয়েছে, আরেক বন্ধু ব্যাংকার হয়েছে। আর রিটায়ার করার পরে সে নিজের নামে ইন্স্যুরেন্স কোম্পানি খুলেছে। আর হোমারের লাইফে সবচেয়ে খারাপ ঘটেছিল সে সেনাবাহিনীতে জব নিয়েছিল এবং ভিয়েতনাম যুদ্ধে সে অংশগ্রহণ করেছিল। কিন্তু যুদ্ধের পরে সে অনেক বছর পরে সে সফলতা দেখেছিল, সেটা হচ্ছে একেবারে শেষ বয়সে সে নাসার বিজ্ঞানী হয়েছিল এবং এ নিয়ে তিনি বই লিখেছেন। তো হোমারের এর পরবর্তী লাইফ নিয়ে আরেকটা সিনেমা বানানো পসিবল। আর এরপর আমাদের মিস রাইলিকে দেখানো হয়, মানে অরিজিনাল মিস রাইলি, যে 31 বছর বয়সে ক্যান্সারে মারা যান। তো এই ছিল হোমার এবং তার বন্ধুদের গল্প। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।